সবাইকে স্বাগত জানাচ্ছি প্রশ্ন উত্তরের টিকার ভালো মন্দ এই অনুষ্ঠানে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে পুরো বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এরই মধ্যে 17,000 স্বাস্থ্যকর্মী মারা গিয়েছেন এবং এটি হিসাব বলছে যে প্রতি 30 মিনিটে একজন করে স্বাস্থ্যকর্মী মারা গিয়েছেন বিশ্বে এই করোনা ভাইরাসের সময়কালে। আর বাংলাদেশে এই সংখ্যাটি 131। যদিও সংখ্যা আরও বেশি কি কম সেটি নিয়ে অনেকেই কথা তুলেছেন। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব এবং সেই সাথে দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি টিকা নিয়েছেন এবং এটি নিয়েও আসলে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন রয়েছে, ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনেরই প্রশ্ন রয়েছে। সেই সকল প্রশ্ন আপনারা চাইলে আমাদের এই অনুষ্ঠানে করতে পারেন। টিকার পার্শ্ব প্রতিক্রিয়া এবং কে টিকা নেবেন, কে টিকা নেবেন না বা নিতে পারবেন না, সে সকল বিষয় নিয়েও চাইলে আপনারা আমাদের এই আয়োজনে প্রশ্ন করতে পারেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ আয়োজনে। আমি অন্তরা বিশ্বাস, আর আজ আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। শুরুতেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাবিবুর রহমান, নাক কান গলা বিশেষজ্ঞ, এবং আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার আনোয়ারুল ইকবাল, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সাবেক প্রধান, মহামারী নিয়ন্ত্রণ ও প্রস্তুতি বিভাগ, ICDDRB। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতেই ডাক্তার আনোয়ারুল ইকবাল, আপনার কাছে আসতে চাই। পুরো বিশ্বেই আসলে অনেক স্বাস্থ্যকর্মী মারা গেছেন, কিন্তু অনেকেই বলছেন যে বাংলাদেশে আসলে স্বাস্থ্যকর্মী, বিশেষ করে চিকিৎসকদের মারা যাওয়ার যে সংখ্যাটা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে, সেটা আসলে একটু বেশি। কারণটা কি, বা আপনার যদি এই বিষয়ে কোনো মতামত থাকে? জি, ধন্যবাদ এবং নিউজ 24 এর সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে বলছি। আসলে দেখেন, করোনার প্রথম দিকে আসলে আমাদের দেশে বেশ অনেক বেশি চিকিৎসকই মারা গেছে, এবং সেই শুধু চিকিৎসক, আমি স্বাস্থ্যকর্মী বলছি না, স্বাস্থ্যকর্ম সহ আপনি যেটা বললেন 131, আমি যতটুকু নিজে তথ্য রাখি আমাদের চিকিৎসকই মারা গেছে আপনার 90-এর উপরে। তো সুতরাং এই সংখ্যাটা আরো বেশি হবে। এক, দুই, আপনার আমাদের এখন যে পরিস্থিতি, এখনকার পরিস্থিতি কিন্তু সেটা রিফ্লেক্ট করে না। কারণ আমাদের এটা বৈশ্বিক মহামারীটা যখন ছিল, আমাদের দেশে যখন সব হসপিটালকেই কোভিড ঘোষণা করা হলো এবং যখন কোভিড নন কোভিড পেশেন্ট আসা শুরু করলো, কারণ আমাদের দেশে একটা অদ্ভুত জিনিস ছিল, আমরা দেখেছি 78% কিন্তু এসিম্পটোমেটিক ছিল, রোগী নিজেই জানতেন না তার আপনার করোনা আছে কি নাই। যে কারণে আমাদের ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মী যারা আছে তারা এফেক্টেড বেশি হয়েছে। প্লাস আরেকটা জিনিস ছিল, আমাদের প্রথম দিকে যদি অ্যানোমালি গুলো ছিল, সেখানে আমাদের পিপিই গুলো নিয়ে ঝামেলা ছিল। প্লাস আপনার পিপিই জিনিসটা এমন একটা জিনিস, এটা পড়লেই যে আপনি সেফ তা কিন্তু না, এটা খোলার সময় কিন্তু আরো বেশি আপনার ঝামেলা হয় এবং আক্রান্তটাও বেশি হয় এটা খুলতে গেলে। তো সেই টেকনিক গুলো তখন ওইভাবে জানা ছিল না, শুধু আমাদের দেশ না, বিভিন্ন দেশ সহ। কিন্তু আমাদের দেশে যে জিনিসটা হয়েছিল, অনেকে করোনা জেনে লুকিয়েছে, অনেকে না জেনেই ডাক্তারের কাছে গেছে, এবং আমাদের যে ট্রায়াস বলে যে শব্দটা তখন অ্যাপ্লিকেবল ছিল না। সেই হিসাব করলে আমাদের দেশে তখনকার আর এখনকার মধ্যে কিন্তু যোজন ফারাক। এখন আমরা কিন্তু খুবই অর্গানাইজড, এবং আমরা শুধু এই করোনা চিকিৎসার ব্যাপারে না, ভ্যাকসিনাইজেশনে আর 10টা দেশের কাছে আমরা কিন্তু এখন একটা উদাহরণ। আমরা যেভাবে ভ্যাকসিন প্রোগ্রামটা এগিয়ে নিয়ে যাচ্ছি, তাতে আপনার অন্যান্য দেশ আমাদের কাছ থেকে শিক্ষণীয় জিনিসপত্র আছে। যেমন আমি একটু উদাহরণ দিয়ে আপনাকে বলি, যেমন আমেরিকাতে আমি একটা জাস্ট আপনি নিউ ইয়র্ক পোস্টের 4 মার্চের একটা রেজাল্ট দিচ্ছি, সেখানে আপনার মিলিয়নস অফ ভ্যাকসিন আপনার ভুল দিয়ে দিয়েছে। যেমন আমরা তো এখানে অ্যাস্ট্রাজেনেকা দিচ্ছি, ওদের তো ওখানে মডার্না এবং আপনার ফাইজার দিচ্ছে। ফাইজারের ডোজটা কিন্তু 0.3 ml, এবং তারা ভুল সিরিঞ্জ নিয়েছে, যেই সিরিঞ্জটাতে মাত্র 0.2 ml ঢোকে, তো সেইটা অনেককে দিয়ে দিয়েছে। তো এইরকম এনামালি কিন্তু অন্যান্য দেশে হচ্ছে, এবং আমেরিকাতে মতো দেশে কিন্তু ভ্যাকসিন নষ্টও হচ্ছে। এবং ইউরোপ যে নির্বুদ্ধিতার মতো কাজ করেছে, যে ওরা ভ্যাকসিন গুলো নিয়ে একবারে অনেককে দিয়ে দিয়েছে, সেকেন্ড ডোজের কথা চিন্তা করেনি। যে কারণে দেখেন এখন সব কানাডা থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে আপনার অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি এখন অ্যাস্ট্রাজেনেকার পিছনে ছুটছে। এবং আপনাকে আজকে আরেকটা তথ্য দিয়ে দিচ্ছি, দি গার্ডিয়ানের, এটা হলো 28 ফেব্রুয়ারিতে জার্মানি এখন বলছে তারা অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে কোনো কথা বলেনি। তারা বলছে, এইভাবে বলছে যে আমরা অ্যাস্ট্রাজেনেকাকে ভ্যাকসিনটাকে ক্রিটিসাইজ করিনি, আমরা যে 65 এইজের উপরে যে ডেটাটা, সেই ডেটাটা তাদের কাছে কম মনে হয়েছিল। এখন কিন্তু আবার জার্মানি
পুরো সুর পাল্টিয়ে অ্যাস্ট্রাজেনেকা অতি শীঘ্রই তারা অ্যাপ্লিকেবল করতে যাচ্ছে। তো এই বিষয়ে আসলে বিস্তারিত জানবো, কিন্তু তার আগে এই একই বিষয়ে ডক্টর শেখ হাবিবুর রহমান আপনার কাছে আসলে একটু আসতে চাই। সেটি হচ্ছে টিকা নেওয়ার পরে স্বাস্থ্যকর্মীরা যেহেতু টিকা নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে, টিকা নেওয়ার পরে কি আর কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর মৃত্যুর খবর আমরা পেয়েছি? ধন্যবাদ আপনাকে। আসলে টিকা নেওয়া না নেওয়ার সাথে কিন্তু করোনার কোনো সম্পর্ক নেই, মৃত্যুর সাথেও কিন্তু করোনার কোনো সম্পর্ক নেই। টিকা নেওয়ার সাথে মৃত্যুরও সম্পর্ক নেই? টিকা নেওয়ার সাথেও মৃত্যুর কোনো সম্পর্ক নেই। কেন আমি কথাটা বলছি, টিকা আসার পরে মানুষের বিশ্বস্ততা বা আস্থাটা বেড়েছে, আস্থার জায়গাটা বেড়েছে, সোশ্যাল ইমিউনিটিটা বৃদ্ধি পেয়েছে, আমাদের মোরাল বুস্টিংটা অনেক স্ট্রং হয়েছে। কিন্তু বাংলাদেশে প্রথমে যে পরিস্থিতিটা আমার পূর্ববর্তী বক্তা ন্যারেট করলেন, অ্যাকচুয়ালি একজন চিকিৎসককে আমরা দেখেছি যখন হাসপাতালে তিনি চিকিৎসা দিয়েছেন, তিনি কিন্তু ফ্যামিলিতে ঢুকতে পারেননি, ফ্যামিলিতে যাননি, ফ্যামিলি কারোর সাথে দেখা করেননি, নিজের বাচ্চার সাথে পর্যন্ত দেখা করেনি যে এটা একটা ছোঁয়াছুঁয়ি রোগ এখান থেকে হতে পারে। কিন্তু আমরা প্রথম থেকে এই পর্যন্ত কিন্তু চিকিৎসা দিয়ে আসছি এবং ডিস্টেন্স মেনটেন করে আসতেছিলাম, এবং আমরা এসেছি এবং আজও পর্যন্ত আমি কিন্তু রোগীর গায়ে হাত দিয়ে চিকিৎসা দিই। রোগীর গায়ে অনেকে এখনো পর্যন্ত অনেক চিকিৎসক আছে যারা রোগীর গায়ে হাত দেয় না। রোগীদের অনেক কমপ্লেন আছে, দূরের থেকে বলে যে আমার গায়ে হাত দেয় না। অনেক অনেক বাড়ির প্যারেন্টসরা তাদের প্রতি অবহেলা করা হয়েছে প্রথম দিকে। তাদেরকে যখনই একটু হাসি কাশি সর্দি জ্বর গলা ব্যথা সাথে সাথে কিন্তু কেউ আর তার কাছে যায়নি। টিকা নিলে কি সেরকম বিশেষ কোনো সুরক্ষা দিচ্ছে না, এটা বলতে চাইছেন আপনি? কারণ স্বাস্থ্য অধিদপ্তর তো বলছে যে টিকা নিলে অন্তত মৃত্যুর যে হার সেটি কমবে, বা মৃত্যুর যে সম্ভাবনা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সেটি প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। হয়তো তিনি আক্রান্ত হতে পারেন, যেহেতু টিকাটা কাজ করতে বেশ কিছুটা সময় লাগবে, 2.5 মাসের মতো সময় লাগবে, দ্বিতীয় ডোজ নেয়ারও 2 সপ্তাহ পরে। সুতরাং আক্রান্ত হওয়া সেই বিষয়টি নিয়ে সন্দেহ থাকতে পারে, কিন্তু মৃত্যুর সাথে কোনো সম্পর্ক নেই, এটাকে আসলে আপনি কিভাবে বলছেন? এই জন্য যে দেখেন, টিকা মাত্র আমাদের দেশে কতদিন হয়েছে এটা হিসাব করে দেখেন, 1 মাস প্লাস হবে আর কি টোটাল এ পর্যন্ত। তো এই যে টাইমটার ভিতরে কিন্তু অনেকের বডিতে ইমিউনিটি ডেভেলপ করছে, অনেকের বডিতে অন দা প্রসেস, এবং একটু সময় লাগবে এই ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করে। যাদের স্ট্রং আছে তাদের একটু তাড়াতাড়ি হতে পারে আর কি। আমি এই জন্য কথাটা বলছি যে এর ভিতরেও কিন্তু অনেকে এফেক্টেড হতে পারে এই করোনা ভাইরাসে। আমার কথাটা ছিল এই জায়গায় যে মানুষ কিন্তু মারা গিয়েছে আতঙ্কের কারণে। মানুষের সবচেয়ে বেশি সমস্যা হয়েছে আতঙ্ক, এবং আক্রান্ত হয়ে তাদের প্রতি অবহেলা, না খেয়ে মারা গিয়েছে। অনেকে না খাওয়ার কারণে তার শ্বাসকষ্ট হয়েছে, তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে, তার সামান্যতম চিকিৎসাটুকু তাকে দেওয়া হয়নি, এবং যার কারণে সে এই অবস্থাটা হয়েছে। এখন দেখেন, টিকা নেওয়া মানে কি, মানুষ কিন্তু মেন্টালি প্রিপেয়ার যে আমি টিকা নিলে আমার বডিতে ইমিউন সিস্টেম স্ট্রং হবে, আমার বডিতে ইমিউনিটি ডেভেলপ করবে, এবং এক সময় দেখা যাবে যে আমি সেকেন্ড বুস্টার ডোজ যেটা বলি সেই ডোজটা নেওয়ার সাথে সাথে আমাকে আর করোনা আক্রান্ত করতে পারবে না। মানুষের একটা কথা আরো আমি বলে দিই, দেখেন, চিকিৎসা জগৎকে যদি আপনি নিজের মোরাল দিয়ে চিন্তা না করেন, কিছু কিছু ডিজিজ আছে যেটা আপনাকে বলতে হবে যে আমাকে কোনোভাবেই, আমি যখন টিকা দিতে গেছি আমি নিজে পার্সোনালি আমি স্ট্রংলি বলছি, আমি ওই দিন 3টা অপারেশন রাখছি, এবং আমি বলেছি যে ওই দিন আমি সবচেয়ে বেশি কাজ করব, এবং আমি আই ডিড ইট। এবং আমার মিসেসকে যখন আমি নিয়ে গেছি, আমার মিসেস কিন্তু বাসায় এসে শুয়ে পড়ছে, সে তার জ্বর, তার একটু মাথা ব্যথা মনে হচ্ছে, তার বমি ভাব, কিন্তু এট দ্য সেম টাইম আমি কিন্তু রাত 11টা পর্যন্ত অপারেশন করছি, রোগী দেখছি, এবং স্বাভাবিক। এই জিনিসটা কিন্তু মানুষকে সবচেয়ে বেশি কাজ করে এবং আমাদের ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করার জন্য কাজ করে। তাই আমি দেশবাসীকে এই ইনফরমেশনটা দিব যে আপনারা যারা এই ভ্যাকসিন নেবেন তারা কিন্তু মেন্টালি প্রস্তুত থাকেন যে এই ভ্যাকসিন আপনাদের কোনো ক্ষতি করবে না। এবং আপনার কোশ্চেনটার উত্তর এখন দিচ্ছি যে এ পর্যন্ত কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই যে বাংলাদেশে এই আমরা যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটা ব্যবহার করতেছি তাতে কেউ মারা গেছে, এরকম কোনো ইনফরমেশন অফ দ্য রেকর্ড এবং অন দ্য রেকর্ড কোনোভাবেই নেই। সুতরাং
এটা সামান্য যে গায়ে ব্যথা অথবা যে জায়গাটা ইনজেকশন দেওয়া হচ্ছে সেই জায়গাটা একটু ব্যথা, সেটা 2-1 দিনের মতো থাকে। কারো কারো হয়তো মাথা ব্যথা হচ্ছে, কেউ হয়তো বা একটু বেশি দুর্বল হয়ে যাচ্ছে। এছাড়া অন্য কোনো বড় ধরনের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, এটা আমি বলতে পারি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং ডক্টর আনোয়ারুল ইকবাল আপনার কাছে আসলে আসবো। আপনি ডক্টর শেখ হাবিবুর রহমানের সঙ্গে একমত কিনা সেই প্রসঙ্গেও আসবো আপনার কাছে, এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে এবং দর্শক আপনাদের প্রশ্ন নিয়ে আমরা দ্বিতীয় পর্বে আসবো। একটা ছোট্ট বিরতির পর কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরের টিকার ভালো মন্দ। আমরা টিকা নিয়েই আলোচনায় ছিলাম, যেটি আসলে শেখ হাবিবুর রহমান, ডক্টর শেখ হাবিবুর রহমান বলছিলেন যে টিকা নেওয়ার পরেও মৃত্যু হতে পারে, বা টিকা নেওয়ার সাথে আসলে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাবেন কি যাবেন না তার আসলে ঠিক সম্পর্ক নেই। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন ডক্টর আনোয়ারুল ইকবাল? কারণ আমরা যেটা জানি যে টিকা নিলে মৃত্যুর হার কমবে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে এরকমই ঘোষণা এসেছে বা তারা বলেছেন। জি, ধন্যবাদ, একদম ঠিক বলেছেন। আসলে দেখেন, হাবিবুর রহমান সাহেব যেটা বোঝাতে চেয়েছিলেন, ওনার ওয়েটটা ছিল অন্যরকম, তাই আপনি একটু কনফিউজ। যেমন আমি বলি, আসলে আতঙ্কিত হতে না করেছেন, এবং এই যে আমরা করোনা নিয়ে যে ভয়টা পাই, করোনা নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে, সেই জিনিসটা আমরা টিকার মাধ্যমে সলভ করতে পারবো, এই জিনিসটাই উনি বলতে চেয়েছিলেন। এখন আমার এটা মনে হচ্ছে, কিন্তু করোনায় যে মানুষ মারা যায় তাতে কোনো ভুল নাই। কারণ আপনি আমাদের দেশটা লক্ষ্য না করে যদি শুধু এখন যুক্তরাষ্ট্রের দিকে তাকান, রোজই কিন্তু 2500, 3000, 4000 করে মানুষ মারা যাচ্ছে। তারা কি সবাই আতঙ্কে মারা যাচ্ছে? করোনার জন্যই মারা যাচ্ছে। এখন আপনি আসেন, আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন, আমি একটা স্টাডি দিয়ে আপনাকে বলে দিচ্ছি। এগুলো আমি সবসময় রেফারেন্স দিয়ে কথা বলি, মন গড়া কথা বলে তো লাভ নেই। যেমন আমি আপনাকে দি ডেইলি মিরর, এটা হলো 25th of ফেব্রুয়ারিতে বের হয়েছে। আপনার স্কটল্যান্ডে এডিনবরা ইউনিভার্সিটি এবং আপনার পাবলিক হেলথ অফ স্কটল্যান্ড, এরা মিলে 1.14 মিলিয়ন পিপলের উপর একটা সার্ভে করেছে, যেখানে হাফ অফ দ্য পিপল পেয়েছে অ্যাস্ট্রাজেনেকা এবং হাফ অফ দ্য পিপল পেয়েছে আপনার ফাইজার। এখন দেখা যাচ্ছে সেখানে যে অলমোস্ট 94% অ্যাস্ট্রাজেনেকা যারা নিয়েছে তাদের হসপিটালাইজেশন, আমি কিন্তু হসপিটালাইজেশন মানে সিভিয়ারিটি, হসপিটালাইজেশন কমে গেছে 94%, এবং ফাইজারেরটাই কমে গেছে আপনার 85%। আমরা টিকা কেন দিচ্ছি? টিকা হলো মেইন টুলস আপনার এই রোগ থেকে বাঁচার, একমাত্র টুলস না। আমি কিন্তু বারবার বলেছি, আমাদের যে ভ্যাকসিন দিলেও আমাদের কিন্তু আপনার মাস্কটা, ডিস্টেন্সটা, মাস্ক পরতে হবে, ডিস্টেন্স রাখতে হবে এবং হাত ধুতে হবে, এটা মাস্ক। এখান থেকে সরে আসলে আমি উদাহরণ দিব, আরো আমার কাছে তথ্য আছে, আমি রেফারেন্স সহ দিব, আপনারা খুলে সেগুলো দেখবেন যে কারেক্ট না ভুল। যে তখন এই যে দেখেন ফাইজারটা 85% কোয়াইট গুড, কিন্তু অ্যাস্ট্রাজেনেকা সেই তুলনায় কিন্তু দেখা যাচ্ছে এখন 94% আপনার প্রতিরক্ষাটা দিচ্ছে। এখন আপনি আসেন, যেটা হচ্ছে ভ্যাকসিন দিলেই যে আপনার করোনা হবে না তা কিন্তু না, হবে, কিন্তু সিভিয়ারিটিটা কমে যাবে, হসপিটালাইজেশনটা আপনার কমে আসবে, সেটাই তো আমরা চাই। এবং আপনি যদি ভ্যাকসিনেশন দেওয়ার পরে আপনি যদি মাস্কটা মেনটেন করেন, অনেক ভাই বোনরা তো এখনো ভ্যাকসিন পায়নি, প্লাস বাসার অনেকে বয়োজ্যেষ্ঠ বা বাচ্চারা যারা আছে তারাও তো ভ্যাকসিন পায়নি। আমি একটু উদাহরণ দিয়ে বলি, আমাদেরই একজন ডাক্তার, তার বাবা মা ওয়াইফও ডাক্তার, তারা কিন্তু ভ্যাকসিনেটেড, সবাই ভ্যাকসিনেটেড, কিন্তু বাবা মার আবার করোনা হয়েছে। তার মানে এই না যে আপনি ভ্যাকসিন নিলে আপনি করোনা হবে না, সেই কথাটাই হাবিবুর রহমান সাহেব বলেছিলেন, যে ভ্যাকসিন নিলে আপনার করোনার থেকে আমাদের মৃত্যুর হারটা অনেক কমে যাবে। এমনি কিন্তু আমাদের দেশে মৃত্যু আপনি যদি অন্য দেশের সাথে তুলনা করেন এমনিতেই কম, তারপরেও এটা আরো কমে গেলে আমাদের জন্য ভালো। কিন্তু আপনি মনে রাখবেন, আপনি যদি 18, 19, 20, 21 এই 4 দিনের একটা তথ্য নেন, কক্সবাজারে 10 লাখ লোক একসাথে হয়েছে কক্সবাজারে, এবং সেখানে আপনার গাড়িতেও ঘুমিয়েছে। এই যদি হয় পরিস্থিতি, তাহলে আপনার কিন্তু সামনে আমাদের জন্য আরো বিপদ হবে। কারণ কি, এটা একটা কন্টেজিয়াস ডিজিজ, আপনার একজনের থেকে আরেকজনের হবে। আমি ভ্যাকসিনেটেড, আমি নিজে ভ্যাকসিন নিয়েছি, বাট আমার ওরাল ক্যাভিটি বা নাসাল ক্যাভিটিতে যে এই অর্গানিজম থাকবে না আমি শিওর না। যে কারণে আপনার অবশ্যই কিন্তু মাস্কটা পরতে হবে আরেকজনকে হেল্প করার জন্য। সুতরাং সেই
অভ্যাসটা আমাদের তৈরি করতে হবে, অন্তত পক্ষে অ্যানাদার 1.5 ইয়ার্স আপনার এই অভ্যাসের মধ্যেই আমাদের থাকতে হবে। সুতরাং আমাদের সরকার যেটা করে দিয়েছে, 130টা দেশ এখনো ভ্যাকসিন পায়নি এবং আমরা ভ্যাকসিন পেয়েছি। আমরা প্রথম দিকে ভ্যাকসিন দিতে চাইনি, কেউ আবার অনেক আজে বাজে কথা বলেছে, তারা কিন্তু সবাই ভ্যাকসিন দিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী ভ্যাকসিন দিল কি দিল না, এটা আমার আপনার লুক আফটার না। উনি প্রথমে দিবে না মাঝে দেবে না শেষে দিবে, উনি তো দিয়েছেন, ওনার বোনও দিয়েছেন। তাতে কি দাঁড়ালো? তাতে কিছু আসতে গেল না কিন্তু। কারণ আমার কথা হচ্ছে, সবাই আমরা মানুষ। WHO কিন্তু বারবার বলেছে আপনি জোর করে ভ্যাকসিন দিতে পারবেন না। আর আমরা মিডিয়াতে যদি নেগেটিভ কথাবার্তা বলি, যেমন ধরেন আমাদের ভ্যাকসিন দেওয়া কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, এই তথ্যগুলো যত আমরা দিব, মানুষ কিন্তু, কারণ আছে আমাদের গ্রামে গঞ্জের দিকে যদি তাকান, প্রান্তিক জনগোষ্ঠী যাদের তাকান, তারা কিন্তু কখনো মাস্কও পরেনি, এই করোনা আছে তারা বিলিফও করে না। তারা বলে এটা বড়লোকের অসুখ, which is not true, তাই না? তো সুতরাং তারা ভ্যাকসিন দেবে কিনা এটা বলা খুবই ডিফিকাল্ট। বাট আমাদের চেষ্টা থাকবে তাদের আহ্বান জানানো, সেটা জুমের মাধ্যমে না, যেটা এখন করতে হয় আমাদের, যেটা আমরা করেছি আইসিডি দিয়ে থাকতে আমরা যেটা করেছি প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে উঠলন বৈঠক করতে হয়। রিলিজিয়াস যারা লিডার আছে, তারপরে সেখানে যারা পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ আছে, সবাইকে ইনভলভ করেই কিন্তু জিনিসগুলো আগাতে হয়, যেটা এই জায়গায় আমাদের ল্যাকিং ছিল এবং একটু আছে। সেই জায়গাটা ইতিবাচকই বলি আর নেতিবাচকই বলি, বাস্তবতা যেটা, বেশ কিছুদিন ধরে রেজিস্ট্রেশনের যে সংখ্যা সেটি আসলে কিছুটা কমই আমরা দেখতে পাচ্ছি। এটার আসলে কারণটা কি, ডক্টর শেখ হাবিবুর রহমান? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি প্রথম দিকে যে উৎসাহ বা উদ্দীপনা নিয়ে মানুষ রেজিস্ট্রেশন করেছে, প্রথমে বলতে গেলে একেবারে প্রথম দিকে তো বলা চলবে যে খুব কম লোকই করেছে প্রথম দিকে। তারপরে আস্তে আস্তে দেখা গেল যে সবাই এক সময় হুমড়ি খেয়ে পড়লো এবং রেজিস্ট্রেশনই পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করে সেটা আবার একটু ফল করলো। এটার কারণটা হচ্ছে যে যাদের এই ভ্যাকসিন নেওয়ার মেন্টালিটি ছিল, তারা কিন্তু অলরেডি ভ্যাকসিন নিয়ে ফেলেছে। এবং যাদের এখন অনেক একটা গ্রুপ আছে যে আমরা একটু ওয়েট করি, আমরা দেখি যে আসলে যারা ভ্যাকসিন নিয়েছে তাদের ফলাফলটা কি আসতে পারে। অথবা কেউ কেউ আবার মনে মনে ভাবছে যে ঠিক আছে আমরা সেকেন্ড ডোজের পরে ভ্যাকসিন দিব। কারণ ভ্যাকসিন যদি নাও নেয়, তাহলে দেখা যাচ্ছে যে 98% রোগী বা 98% লোক তো আসলে কোনো সমস্যা পড়ছে না, আসলে সুস্থ হয়ে যাচ্ছে। 1.5% লোক বা তার থেকে কম। অতএব মানুষের মনের ভিতরে এই সাহসটা সঞ্চয় হচ্ছে যে আমি যদি মাস্ক ব্যবহার করি, আমি যদি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলতে পারি, এবং সামান্য হাসি কাশি সর্দি জ্বর গলা ব্যথা হয়, এবং এটার জন্য আমাকে হাসপাতালেও যেতে হচ্ছে না, আমি সিম্পল ট্রিটমেন্ট নিয়ে আমি বাসায় থাকতে পারি। এবং সেই সাথে আসলে গবেষকরা বলছেন যে ভ্যাকসিনই একমাত্র প্রতিষেধক নয়, অন্যতম প্রতিষেধক। অন্য যে ব্যবস্থাগুলো সেগুলো আসলে সবাইকে নিতেই হবে। আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে, ফিরে এসে আবার আলোচনা শুরু করব। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝে। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে টিকার ভালো মন্দ। দর্শক আপনারা নিশ্চয়ই জানেন কোভ্যাক্সের আওতায় আমরা 1,09,08,000 টিকা পাবো জুন মাসে, এবং জুন মাসের আগ পর্যন্ত যে হিসাবটা পুরো বিশ্বের প্রথম যে 4টি দেশ, সেই 4টি দেশের মধ্যে পাবো, মানে টিকার সংখ্যা কতটা বেশি আছে কোন দেশগুলোতে, সেই হিসাবে 4টি দেশের মধ্যেই আসলে আমরা আছি। তার মানে এটা এক ধরনের সার্থকতাই বলা যায়, মানে বিপুল সার্থকতা। ডক্টর আনোয়ারুল ইকবাল, আপনার কাছে আমি যেটা জানতে চাই, যে হারে টিকা আসলে আমরা পাচ্ছি, এই হারে যদি টিকা আসতে থাকে, তাহলে পুরো দেশে সকল মানুষের বা যে সংখ্যক মানুষকে আমরা টিকার আওতায় আনতে চাই, তাদেরকে আনতে কতদিন পর্যন্ত সময় লাগতে পারে? দেখেন, আসলে ওই যে এটা কিন্তু ডিপেন্ড করে আমাদের আগ্রহের উপরে। আমরা যে এখন আপনারাই বলছেন তথ্য অনুসারে যে এখন আবার আগ্রহ হারিয়ে ফেলেছি, আবার কেউ কেউ ওয়েট এন্ড সি করতে চাচ্ছে। তো সেই হিসাবে আমাদের যে ভ্যাকসিন আছে এবং আমাদের যে ভ্যাকসিন আসবে, এগুলো মিলালে আপনার এক্সাক্ট টাইম বলা যাবে না, বাট আমাদের কিন্তু কভার করতে হবে 13,86,000 মানুষকে। কারণ আমরা যে হিসাবটা করেছি প্রেগনেন্ট উইমেন আর আপনার 18 বছরের নিচে আমরা দিচ্ছি না, আমরা না, শুধু ওয়ার্ল্ড ওয়াইডই তাই। কারণ যখন তারা ভ্যাকসিন তৈরি করেছে এরকম কোন ফিল্ড ট্রায়াল তারা করেনি, যে কারণে আমাদের কিন্তু এই 13 কোটি আপনার 86 লক্ষ লোককে দিতে হবে। সেই হিসাবটা করা একটু ডিফিকাল্ট,
কিন্তু এত মানুষ আপনি আমরা কভার করতে পারবো ভ্যাকসিন দিয়ে, কিন্তু ওনারা দিবেন কিনা সেখানেই প্রশ্নটা। বিশেষ করে প্রান্তিক গোষ্ঠী যারা আছেন তারা তো কতখানি আগ্রহ দেখাবেন, এই জায়গাটাতে আমাদের কাজের কিন্তু করতে হবে। এটা কিন্তু আমরা বারবার টকশোতে, বিভিন্ন টকশোতে বলেছি, যারা ধরেন একটু শিক্ষিত আছেন, যারা ধরেন শহর বা মফস্বল পর্যন্ত আছেন, তারা কিন্তু অনেকে প্রশ্ন করে করে তারপরে লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন কিভাবে দিতে হয়, কিভাবে দিলে সুবিধা হয়, সবকিছু জেনে শুনে বুঝে তারা দিয়েছেন। কিন্তু যারা দিতে চাচ্ছেন না, কিন্তু যাদেরকে না দিলেই না, আবার আপনি ডাব্লিউএইচওর যদি তথ্য ফলো করেন, আপনি কিন্তু জোর করে দিতে পারবেন না। তাহলে সেই জিনিসগুলো যদি আমরা লক্ষ্য না রাখি, শুধু আমাদের দেশ না, কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইড। আপনার আমেরিকার মতো দেশে আপনার তাদের এখন ভ্যাকসিন দিতে চাচ্ছে মাত্র 49% অফ পপুলেশন, সেটা কিছুদিন আগে বেড়ে এখন 51 হয়েছে। তাহলে ওদের সব জায়গায় কিন্তু সেম। এবং ওই যে মানুষজন আসলে এখন স্বাধীনতাটা শুধু আমাদের দেশে না, আপনার এত বেশি স্বাধীনতা আছে, যা খুশি তাই বলে ফেলছেন। আপনার যে ব্যাপারে জ্ঞান নেই সেই ব্যাপারটা নিয়েও তারা কথা বলে ফেলে। যেমন আইরিশ একজন ডাক্তার, আইরিশ একজন মহিলা, উনি বারবার বলছেন এইটা নাকি ভাইরাস না, এটা ব্যাকটেরিয়া। এখন কি করবেন? স্বাধীনতা তো সবার আছে, সবাই মিডিয়াতে চলে যাচ্ছে, ইউটিউবের মাধ্যমে বলে দিচ্ছে। কেউ কেউ বলছে এটা ভারতের ভ্যাকসিন, কাজ করে না। কেউ বলে এটার ভিতরে পানি, কেউ বলে এটা মানে দেওয়া ঠিক হবে না। যে কেন বলছে, কেন মানে এগুলো তথ্যগুলো দিচ্ছে? যেমন ধরেন আমরা যখন ছোট ছিলাম, আমরা কি বিসিজি ভ্যাকসিন বাধ্যতামূলক ছিল না? আমরা কি দেইনি? যেহেতু এটা বৈশ্বিক মহামারী ছিল, এত লোকের প্রাণহানি হয়েছে, আমরা এই জিনিসটা নিয়ে বেশি উদ্গ্রীব এবং বেশি এটার মধ্যে অ্যাটেনশন, যেটা স্বাভাবিক, ঠিক আছে। কিন্তু আপনি যে জিনিসটা জানেন না, সেই জিনিসটা নিয়ে কথা বলাটা যে কত বড় অপরাধ, এইটা যদি অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে নেওয়া যেত তাহলে ভালো হতো। কারণ এই ভ্যাকসিনটা আপনাকে সেভ করবে, কখনোই আপনার কাছে আসবো আবার, কিন্তু তার আগে ডক্টর শেখ হাবিবুর রহমান, আপনার কাছে একটা বিষয় জানতে চাই। মানে বিশ্বে এখন পর্যন্ত যে টিকাগুলো এসেছে, আমরা যদি কার্যকারিতার দিক থেকে চিন্তা করি, এই মুহূর্তে আসলে কোনটি সবচেয়ে বেশি কার্যকর? ধন্যবাদ। এটা আসলে একটা এক একজনের এক একটা মতামত। তো সব মতামতের মধ্যে আমি একটা কথাই বলবো যে আমরা যে টিকাটা দিচ্ছি, অ্যাস্ট্রাজেনেকার যে টিকাটা, অ্যাকচুয়ালি এই সারা গিলবার্ট এর হিস্ট্রি যদি আপনারা নেন, এ কিন্তু এই কোভিড-19 এর আগেও এই কোভিড ভ্যাকসিন কিন্তু সেই কিন্তু একমাত্র তৈরি করেছিল, এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে। সুতরাং তার যে অভিজ্ঞতার আলোকে যে ভ্যাকসিনটা তৈরি করেছে, এবং আমরা সত্যিকার ভাগ্যবান, এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে তিনি ইনিশিয়েটিভ নিয়ে, তার মানে অ্যাস্ট্রাজেনেকার টিকাটাই এগিয়ে আছে বলতে চাইছেন আপনি? অনেকখানি এগিয়ে আছে। এবং এই টিকাটা দেখেন, আমাদের দেশে এখনো পর্যন্ত আমরা যে পর্যন্ত টিকা নিয়েছি, কিন্তু তেমন বড় ধরনের কোনো সমস্যা হয়নি, পার্শ্ব প্রতিক্রিয়া আসলে এখনো পর্যন্ত দেখা যায়নি। আপনার কাছে আসবো এই প্রসঙ্গেই, ডাক্তার আনোয়ারুল ইকবাল, আপনার কাছে একটু আসতে চাই। মানে আর কোন কোন টিকা সামনের দিকে আসছে? আমরা জানি যে জনসন অ্যান্ড জনসন খুব দ্রুততম সময়ের মধ্যেই আসছে, এছাড়াও জার্মানির ভ্যাকসিনের কথাও আমরা শুনেছি। আপনি যদি একটু মানে বলতেন যে নতুন কোন কোন ভ্যাকসিন আসছে যেগুলো আসলে বেশ কার্যকর হবে। আচ্ছা জি, ধন্যবাদ। আমি জাস্ট একটা কথা বলে দিচ্ছি যে আসলে এক একটা ভ্যাকসিন কে আগিয়ে কে পিছিয়ে এটা বলাটা বোকামি হবে। আসলে দেখেন, 3 ধরনের ভ্যাকসিন তৈরি হচ্ছে। একটা হচ্ছে রিকম্বিনেন্ট, যেটা আমাদের অ্যাস্ট্রাজেনেকা, এবং অ্যাস্ট্রাজেনেকা, স্পুটনিক এবং জনসন এন্ড জনসন, এই তিনটা কিন্তু এক টেকনিকের। বাট যেটা যুগান্তকারী আবিষ্কার হয়েছে, যেটা হচ্ছে mRNA ভ্যাকসিনটা, যেটা ফাইজার এবং মডার্না করেছে। আর কিছু কিড ভ্যাকসিন আছে, যেটা সিনোভ্যাক, সিনোফার্ম, এরা তৈরি করছে। আমাদের সময় খুবই কম আসলে। আমি বলে দিচ্ছি তাহলে, আপনি যেটার আনসারটা জানতে চাচ্ছেন, জেনসেন বলে একটা কোম্পানি আছে বেলজিয়ান, যেটা হলো সিঙ্গেল ডোজের একটা ভ্যাকসিন তৈরি করেছে, এবং এটাও কিন্তু 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে। এবং অর্থাৎ আরো কিছু ভ্যাকসিন আসছে, নিশ্চয়ই অন্য কোনো দিন আমরা বিস্তারিত জানতে পারবো। আজকে আসলে একেবারেই সময় নেই। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য। দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি।